ওয়েলকাম টু যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস ম্যাচ অ্যানাটমি। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। দর্শক, আজকে বাংলাদেশ সময় ঠিক রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এবং সুপার 8-এ এই দুটো টিমই কিন্তু তাদের প্রথম ম্যাচটি জয়লাভ করেছে খুব দুর্দান্তভাবে। সো আজকেও তারা চাইবে তাদের জায়গা থেকে প্রত্যেকে জয়লাভ করতে, বাট কি হবে সেটা খেলা শেষ হবার পর আমরা জানতে পারবো দর্শক। তবে আরও একবার আপনাদেরকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে এবং সমীমও আমার সঙ্গে আছেন, ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, এবং সেই সাথে যিনি আসলে বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহেরা হোসেন অপি রয়েছেন আজ আমাদের সঙ্গে। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। গ্রেট। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনার আমার খুবই পছন্দের স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাদ আজিম। হ্যালো, কেমন আছেন? কেমন আছেন? খুব ভালো আছি, এবং আমি জানি যে আপনি খুব দ্রুতই বাংলাদেশে ব্যাক করবেন, সো আমি খুবই এক্সাইটেড। আপনি আসলে হয়তো মুখোমুখি বসবেন এবং তখন অনেক আড্ডা সরাসরি আমাদের শো হবে। এক্স্যাক্টলি। সো আপনার কাছে আসছি, অপি ভাইকে দিয়ে শুরু করি। অপি ভাই, সাউথ আফ্রিকা এবং একই সাথে ইংল্যান্ড তাদের প্রথম দুটো ম্যাচে কিন্তু তারা জয়লাভ করেছে, মানে একটি একটি করে দুই দল আর কি, তাদের সুপার 8-এ। সো আজকের দিনেও কিন্তু চাইবে তারা তাদের ম্যাচটা জয়লাভ করার জন্য, কিন্তু ইংল্যান্ড তার লাস্ট ম্যাচটা যে দুর্দান্তভাবে খেলেছে সেই জায়গা থেকে আমি জানি না, আমার কেন যেন মনে হচ্ছে যে খানিকটা বোধহয় এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আই ডোন্ট নো, আপনি হয়তো ভালো বলতে পারবেন। প্রথমত আপনি যদি দু দলের শক্তিমত্তার দিক থেকে বলেন, অফকোর্স ইংল্যান্ড অনেকটা এগিয়ে আছে, এবং তারা লাস্ট ম্যাচটা যেভাবে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিগ মার্জিন, 8 উইকেটে জয়লাভ এবং 16 ওভারে সেটা কিন্তু তারা করে ফেলেছে। 17.3 ওভার, আর সেটা হচ্ছে আপনার 180 রান তারা করে, তো বিগ মার্জিনে জয়লাভ করেছে। এবং তাদের কনফিডেন্স লেভেলটা আমার কাছে মনে হয় যে এখন অনেক অনেক উপরে। তারা কিন্তু টুর্নামেন্টটা যখন শুরু করেছিল অনেকটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তারা কি সুপার 8-এ যেতে পারবে কি পারবে না, আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, তো এই ধরনের একটা অনেক কিছু ছিল। কিন্তু বাট তারা যে ধরনের ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমার কাছে মনে হয় যে আউটস্ট্যান্ডিং, এবং এই ধরনের টিমই কিন্তু ইংল্যান্ডকে কিন্তু আমরা সচরাচর টি-20 দেখে থাকি। অপরদিকে আবার যদি সাউথ আফ্রিকার কথাই যদি বলি, সাউথ আফ্রিকা গুড সাইড, কিন্তু বাট যখনই টি-20 বিশ্বকাপ হোক বা মেন্স 50 ওভার বিশ্বকাপ হোক, তারা কিন্তু যখন সুপার 8-এ যায় অনেকটা নড়বড়ে হয়ে যায়, এবং তাদের পারফরমেন্সগুলো কিন্তু আমরা যদি লাস্ট কিছু ম্যাচ যদি দেখি, ক্লাসেন তাদেরকে হেল্প করছেন অনেকটাই, ডেভিড মিলারও হেল্প করছেন, কিন্তু বাট টপ অর্ডার থেকে কিন্তু কুক কিন্তু এখন পর্যন্ত, যদিও ইউএস এর এগেইনস্টে কিন্তু কুইন্টন ডিকক রান করেছেন, তিনি কিন্তু 3টি ম্যাচে কিন্তু 103 রান করেছেন, 34 তার গড়। খুব যে খারাপ করেছেন তাও না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিং দিকটা অনেকটাই স্ট্রং, এবং বোলিং দিক থেকে আমার কাছে মনে হয় ইংল্যান্ডকে এগিয়ে রাখছে। এই কারণেই ইংল্যান্ডের ম্যাক্সিমাম নাম্বার 9 থেকে 10 পর্যন্ত যারা ব্যাটিংয়ে নামেন তারা কিন্তু কিছু না কিছু রান কন্ট্রিবিউশন দলের জন্য করতে পারেন, যেটা কিনা আপনার সাউথ আফ্রিকার নেই। তো সেদিক থেকে ইংল্যান্ড আমার কাছে মনে হয় অনেকটা এগিয়ে থাকবে না। এক্স্যাক্টলি। আমি যদি রিয়াসাদ ভাইয়ের কাছে এখন চলে যাই, রিয়াসাদ ভাইয়া, যেটা অপি ভাইও বলছিলেন যে আসলে অবশ্যই ইংল্যান্ডকে তিনি এগিয়ে রাখবেন, এবং সাউথ আফ্রিকার কথাও বলছিলেন। তবে আমরা যদি একটু সাউথ আফ্রিকার দিকে তাকাই, কারণ বাংলাদেশের সঙ্গে 4 রানে জয়লাভ করেছে, আরেকটা টিমের সঙ্গে 1 রানে জয়লাভ করেছে, এবং মনে হচ্ছে যে সুপার 8-এ ওঠার আগে তারা খুব হারতে হারতে জিতে গেছে, এবং লাক অনেকটা ফেভার করেছে। ইউএস এর বিপক্ষে যদিও 194 করেছিল, সেটা একটা বড় স্কোর, দলটা ইউএসএ, বাট ইউএসএ এখন অনেক ভালো পারফর্ম করছে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় সাউথ আফ্রিকা নিয়ে? আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার ব্যাটিং ডিপার্টমেন্ট ডেফিনেটলি তারা একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে ছিল, এবং টপ অর্ডার রান করছিল না, সেই জায়গা থেকে টপ অর্ডার কিন্তু রান করা শুরু করেছে। সেই জায়গায় বা স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে টপ অর্ডার কিছুটা হলেও আশা দেখাচ্ছে। লাস্ট ম্যাচে যদি আমরা খেয়াল করি যে ইউএস এর বিপক্ষে সেখানটায় কুইন্টন ডিকক 185 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এইডেন মার্করাম তিনি নাম্বার 3-তে নেমে হচ্ছে 40+ ইনিংস খেলেছেন, এবং এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেকেন্ড উইকেট পার্টনারশিপে দে হ্যাড অ্যাডেড 110 রানস। তো এই যে একটা জায়গায় আপনি পাচ্ছেন না, নেদারল্যান্ডসের বিপক্ষে 12 রান 15 রানের মধ্যে আপনি 4 উইকেট হারিয়েছিলেন, বাংলাদেশের এগেনস্টে আপনি 113-র বেশি করতে পারেন নাই, নেপালের এগেনস্টে আপনি পুরো 20 ওভার খেলার পরে 115 করেছেন। তো সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ কিন্তু স্ট্রাগল করছিল। আইপিএল এর কথা যদি বলি, কিংবা লাস্ট ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, সেখানটায় তারা যে ফ্লোতে ছিল শুরুর দিকটায়, সেই ফ্লোটা কিন্তু আমরা পাই নাই। বাট যখন আমরা দেখলাম যে যখন টপ 8 শুরু হলো, সুপার 8-এ খেলা শুরু হলো, তখন এটা ডিফারেন্ট একটা টিম। আমি তোকে বলছিলাম যে সেকেন্ড উইকেট পার্টনারশিপে 110 রানস অ্যাডেড বাই কুইন্টন ডিকক এন্ড এইডেন মার্করাম। তো এটা গুড সাইন। এই কনফিডেন্সটা যদি ক্যারি আউট করে সাউথ আফ্রিকার দলের মধ্যে, আপনি খেয়াল করবেন খুব একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যখন তারা খারাপ করে তো করতেই থাকে, এত খারাপ করে যে আমি বিরক্ত হয়ে যাব, ওই যে দোয়া করা শুরু করবো যে ওরা যেন ভাই একটু এখান থেকে বাইর হয়। আবার যখন ভালো করে, এত ভালো করে
এত ভালো করে যে মানে একটা সন্দেহ হয় যে আসলে কি করছে। হ্যাঁ তো ওই এত ভালোটা যদি করে ফেলে দেন ইটস ডিফিকাল্ট, বাট সাউথ আফ্রিকার ব্যাটিং এর থেকে আমার কাছে মনে হয় বোলিং ডিপার্টমেন্ট চ্যালেঞ্জে পড়বে। কেন বলছি, সবশেষ ম্যাচ নিয়ে আপনি বললেন যে তারা হচ্ছে 194 রান করেছিল ইউএস এর বিপক্ষে উইথিন ব্র্যাকেট। তো রাইট ইউএস এর বিপক্ষে 194 করার পর ইউএসএ কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে করেছে 176, 6 200 রান প্রায় করেছে, তাই না? তো এই যে 200 রান করলো দক্ষিণ আফ্রিকার বোলিং অ্যাটাকের বিপক্ষে ইউএসএ, নিশ্চয়ই এই বোলিং অ্যাটাকের বিপক্ষে ইউএসএ থেকেও বেটার এবং অনেক বেশি ভালো করার ক্ষমতা রয়েছে ইংল্যান্ড। ইংলিশ ব্যাটিং ডিপার্টমেন্টের, এবং তাদের টেলটা অনেক লম্বা, যেটা অপূর্ব বলছিলেন। তো আমার কাছে মনে হয় যে দক্ষিণ আফ্রিকার বোলিং ডিপার্টমেন্ট তারা একটা বড় চ্যালেঞ্জে পড়তে যাবে, এবং তারা যদি সাকসেসফুল হয় দেন ইংল্যান্ডের এগেনস্টে জয় পাওয়া সম্ভব। বোলিং ওয়াইজ যেই দলটা ভালো করবে সেই দলই জিতবে। এক্স্যাক্টলি। আপনার কাছে আবারও আসছি, অভয় ভাইয়ের কাছে যাব। ফিল সল্ট, মানে এত সল্টি একটা মানে ইনিংস তিনি খেলেছেন লাস্ট ম্যাচে, খুব দুর্দান্ত লেগেছে। অসাধারণ, 184 তার স্ট্রাইক রেট ছিল, হ্যাঁ অসাধারণ ব্যাটিং। এবং টপ অর্ডার থেকে যখনই আপনার কিন্তু লাস্ট ম্যাচের কথাটাই আপনি যেহেতু টানছেন, ফিল সল্ট এবং জনি বেয়ারস্টো, জনি ব্যারিস্টো খেলেছেন পরের দিকে ভালো, কিন্তু হ্যাঁ, জস বাটলার, জস বাটলার, তাদের right. দুজনের ওপেনিং পার্টনারশিপটা ছিল ম্যাচের খুব গুরুত্বপূর্ণ, এবং তারা সেটা 50 ঊর্ধ্ব রানে এনে দিয়েছিল আপনার পাওয়ার প্লেতে। দ্যাট মিনস তার পাওয়ার প্লেটা কাজে লাগাচ্ছে, এবং উইকেটও আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের সহায়ক হয়ে যাচ্ছে এবং ব্যাটসম্যানরা ভালোও করছে। Right. লাস্ট ম্যাচের আমি যদি তাদের দুজনের কথা বলি, ফিল সল্ট এবং জনি ব্যারিস্টো, তারা দুজন 80 রানের পরে কিন্তু তাদের আর কোনো মানে আউট করতে পারেনি, এবং না। তারা দুর্দান্ত খেলে গেছেন। এবং দুজনেরই স্ট্রাইক রেট, জনি ব্যারিস্টো ছিল 185 স্ট্রাইক রেট। তো দুজনের ব্যাটিংয়ের ধরন এবং ফর্মে ফেরাটাও খুব জরুরি ছিল, এবং তারা নো ডাউট যে তাদের ব্যাটিং লাইন আপের ডেপথ অনেক ভালো, কিন্তু টপ অর্ডার থেকে রানটা আসা টি-20 ফরম্যাটের জন্য খুব জরুরি ছিল, যেটা তারা করে দেখিয়েছেন, এবং ম্যাচটাও বড় বড় ব্যবধানে তারা জিতে নিয়েছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসের দিক থেকে তারা অনেকটা এগিয়ে থাকবে সাউথ আফ্রিকা থেকে। এবং নো ডাউট যে আমি প্রথমেই বলেছিলাম যে সাউথ আফ্রিকা থেকে তাদের ব্যাটিং লাইন আপ ডেপথ বেশি এবং অসাধারণ ব্যাটিং লাইন আপ হবে। ইংল্যান্ড খুবই লাকি বলতে হবে, বলা যায় না ওয়ার্ল্ড কাপটা এবার তারা পেয়ে যেতে পারে যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বাট একটু যদি পেছনে ফিরে তাকায়, অর্থাৎ সুপার 8-এ ওঠার আগে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচটা দেখে কিন্তু ইংল্যান্ড তাকিয়েছিল, কারণ ওই ম্যাচটা যদি মানে ড্র হয়ে যেত কোনো কারণে, তাহলে কিন্তু স্কটল্যান্ড চলে আসতো, সেক্ষেত্রে আর ইংল্যান্ডের সুযোগটা হতো না। এটা আসলে ওয়েদারের উপরে কিন্তু কার হাত ছাড় না। ছিল না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় ইংল্যান্ড যোগ্য দল, এবং তারা যদি এই টি-20 ফরম্যাটে সুপার 8-এর মতো জায়গায় যদি তারা না আসতো, অনেকটাই ম্লান হয়ে যেত আমার কাছে মনে হয় যে টি-20 সুপার 8-এর খেলাগুলো। এবং ইভেন আপনার ইভেনচুয়ালি আপনার পাকিস্তান না থাকাতে কিন্তু অনেকটা আসরটা কিন্তু অনেকটাই কিন্তু থমকে গেছে। হ্যাঁ। কিন্তু তারপরেও ইংল্যান্ডের মতো দল অবশ্যই থাকা উচিত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নো ডাউট, এবং তারা ভালো ক্রিকেট কিন্তু খেলা শুরু করেছে। এবং আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড প্রথম দিকে আমার কাছে মনে হয় টুর্নামেন্টের গোছানো ক্রিকেটটা তারা খেলতে পারেনি সেরকম, যদিও তারা ভালো ক্রিকেট খেলেনি আমি সেটা বলবো না, কিন্তু গোছানো ক্রিকেট যেটা বলে সেটা কিন্তু তারা খেলতে পারেনি, যেটা কিনা আমরা লাস্ট ম্যাচে দেখলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা যেরকম গোছানো ক্রিকেট খেলেছে, হ্যাঁ। এই ক্রিকেটটাই আসলে কিন্তু ইংল্যান্ড খেলে অভ্যস্ত। এবং ইংল্যান্ডের এই দলটাতে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ অন্যান্য দল থেকে তারা অনেকটাই ব্যালেন্স, বিকজ অফ তাদের ব্যাটিংয়ের টেল অনেক বেশি, এবং তারা টেলেন্ডার যারা তারাও কিন্তু কিছু না কিছু দলের জন্য কন্ট্রিবিউশন করছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যদি আমরা এবারও যদি ফাইনালে উপনীত হতে দেখি, আমরা অবাক কেউ হব না। এক্স্যাক্টলি। আমি আবার রিয়াসাত ভাইয়ের কাছে চলে যাব, ইংল্যান্ডের বোলিং লাইন আপ নিয়ে যদি একটু বলতে বলি, কারণ আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যেরকম পারফর্ম করেছে, সেক্ষেত্রে কি বলতে চাইবেন আসলে? আমার কাছে যেটা মনে হয় যে ইংল্যান্ডের বোলিং লাইন আপ কম্প্যাক্ট বলতে পারি, কারণ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ইংল্যান্ড কিন্তু সেই রানটা চেজ আউট করেছে, 180 রান চেজ করেছে হচ্ছে প্রায় 15 বল সাথে রেখে, 17.3 ওভারে যতটুকু আমার মনে পড়ে। তার মানে ওই উইকেটে আরো রানস ছিল, তাই না, 200+ রান হতে পারতো। শেষ পর্যন্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ডিপার্টমেন্ট, যেটা মানে এবারের বিশ্বকাপের সবচেয়ে বিধ্বংসী, যে কোনো বোলিং অ্যাটাককে আসলে ঘুরিয়ে দিতে পারে, তাই না। আইপিএল এ জয়ের ক্ষেত্রেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের একটা বড় অবদান ছিল কলকাতা নাইট রাইডার্সে, সুনীল নারায়ণ যদিও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেই। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড যে বল করেছে, যেভাবে আন্দ্রে রাসেলরা রান করতে পারেন নাই শেষ দিকে, খুব বেশি আসলে আমরা কি বলবো লাস্ট 5 ওভার্স স্লটকে আসলে কাজে লাগাতে দেখি নাই। শুধুমাত্র টপের দিকে হচ্ছে কিছু রান হওয়ার কারণে শেষ পর্যন্ত 180+ হয়, এবং ওই রানটাকে হচ্ছে চেস করতে গিয়ে ইংল্যান্ড খুব অনায়াসে করেছে। এখন দেখুন ইংল্যান্ড অস্ট্রেলিয়া টাইপের টিমগুলোর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকে, আপনি যদি সবশেষ ওয়ানডে বিশ্বকাপ দেখেন, সেখানটা কিন্তু অস্ট্রেলিয়া প্রথম 2-3 ম্যাচে হেরেছিল, বাজে একটা স্টার্ট ছিল, তারা শেষ পর্যন্ত টানা জয় পেয়ে ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি নিয়ে চলে যাবে, এটা কিন্তু কেউ বিশ্বাস করেনি।
যখন ফাইনাল হচ্ছিল, ফাইনালের আগের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উইকেট দেখতে গেলেন এবং সেখানটায় গিয়ে হচ্ছে প্যাট কামিন্স উইকেটের ছবি তুলে নিলেন। বলা হলো যে তোমার তো আগামীকাল যে ম্যাচটা হবে সেখানটায় প্রায় 1 লাখ মানুষ তোমার দলের এগেনস্টে হচ্ছে চিল্লাবে, সাপোর্ট করবে ইন্ডিয়াকে। তাদের বক্তব্যটা ছিল এরকম যে আসলে এই 1 লাখ মানুষকে চুপ করে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ, এবং সেটা তারা করেছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিয়ে এই কথা আমি কেন বললাম, যে এই দলগুলো এত বেশি স্ট্রং নার্ভ ক্যারি করে, এরা যখন একটা পর্যায়ে চলে যায় না, এগুলোকে স্টপ করা খুব ডিফিকাল্ট। ইংল্যান্ড কিন্তু হচ্ছে বিশ্বকাপের শুরুটা কিন্তু ইংল্যান্ড সুলভ ছিল না, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এরপর যত সময় গড়িয়েছে তারা কিন্তু তাদের কাজটা ঠিকভাবে করেছে, এবং সেই কাজটা করার কারণেই কিন্তু একটা সময় যখন একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল যে ইংল্যান্ড আসলে যেতে পারবে নাকি কোনো কারণে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে যে স্কটল্যান্ডের ম্যাচ, সেই ম্যাচ যদি নো রেজাল্ট হয়ে যায় সেক্ষেত্রে স্কটল্যান্ড চলে যাবে, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। সেটা কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কারণ দিন শেষে অস্ট্রেলিয়াও তার রিয়েল খেলাটা খেলেছে, ইংল্যান্ডও তার ফ্লোতে এসেছে, এবং ইংল্যান্ড যে খুব ভালো ফ্লোতে আছে সেটা সবচেয়ে বড় এক্সাম্পল। খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 180 চেস করে আপনি জিতছেন, এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপনি ব্যাটিং সহায়ক উইকেটে আপনি 180-এর মধ্যে অফ করে দিচ্ছেন, এটা কিন্তু ভাই অনেক কঠিন কাজ, সেটা তারা করেছে। রিয়াসাত ভাই, আরেকটা ব্যাপার আছে এই প্রসঙ্গে, আমি আসলে অপিভার কাছেও যাবো, আপনার কাছেও আসতে চাই। কারণ পোলার্ডের ব্যাপারটা, তিনি তো আসলে সাউথ আফ্রিকার এই টিম সম্পর্কে খুব বেশি ভালো জানেন। না, এখন ধরেন যতই জানুক, টি-20 ক্রিকেটটা না মানে জাস্ট মোমেন্টাম শিফটিং এর গেম, বুঝছেন? আপনি এখানটা টাইম পাবেন না। আপনি এই যে ধরেন একটা শো আমাদের চলছে, এখানটা যদি আপনি মোমেন্টাম হারিয়ে ফেলেন, একটা সময় গিয়ে কিন্তু আপনি আসলে ওই গোছানো জিনিসটাকে আর আপনি সেট করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি যতই জানেন না কেন, আপনার বিভিন্ন ভাবে আপনার হয়তো রোল প্লে করেছেন আপনি, এবং ওই দল সম্পর্কে আপনার বিশাল একটা নলেজ রয়েছে, বাট অ্যাপ্লিকেবল জায়গাটা একদম ডিফারেন্ট। বাংলাদেশ যদি আমরা বলি যে বাংলাদেশের ধরেন এই মুহূর্তে কোচ চান্ডিকা হাথুরু সিং এর, তাই তো? বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা হয়ে গেছে, সেই ম্যাচ নিয়ে যদি আমরা চিন্তা করি, সেখানটাও কিন্তু আমরা ভাবতে পারি যে চান্ডিকা হাথুরু সিং এ তো নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ছিলেন। তো অস্ট্রেলিয়ান মোটামুটি ব্যাটিং ডিপার্টমেন্ট সম্পর্কে তার বিশাল, বা বোলিং ডিপার্টমেন্ট সম্পর্কে তার বিশাল ধারণা, তো বাংলাদেশ এগিয়ে থাকবে। এগুলো আসলে কি জানেন, মানে যতটুকু তাত্ত্বিক প্রায়োগিক জায়গায় আসলে এগুলো খুব ডিফিকাল্ট অ্যাপ্লাই করা, কারণ পোলার্ড কি জানলো না জানলো থেকে বড় ব্যাপার মাঠে ক্রিকেটার আসলে কিভাবে অ্যাপ্লাই করছে। তো অ্যাপ্লিকেশনটা যদি আপনি ঠিক করতে না পারেন, ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ, মোমেন্টাম শিফটিং না করতে পারেন, জেনে আসলে খুব বেশি কাজ হবে না। এক্স্যাক্টলি। আমি আবার অপিভার কাছে চলে আসি। একদমই রিয়াসাত ভাই যেটা আসলে ব্যাখ্যা দিচ্ছিলেন, তার কথা শোনার পর আমিও তার সাথে একমত যে আলটিমেটলি গেমটা মাঠে খেলতে হবে, মাঠে ভালো না খেললে কিন্তু কোনো ওয়ে আসলে নেই ভালো করার। অফকোর্স রিয়াসাত কিন্তু খুব সুন্দর এক্সপ্লেইন করেছে। তো বিষয়টা হচ্ছে কোচ কিন্তু যত নামি দামি কোচই হোক না কেন, তিনি প্ল্যান করতে পারেন, কিন্তু এক্সিকিউশন কিন্তু মাঠে প্লেয়াররা করবে। এবং প্লেয়াররা প্ল্যান এ তে যখন এক্সিকিউশন না হয়, প্ল্যান বি তে যায়, প্ল্যান বি যখন কাজ না করে প্ল্যান সি তে যায়, তো কোনোটাই যখন কাজ না করে তখন কিন্তু প্লেয়াররা নার্ভ ধরে রাখতে পারে না, এবং তখন কোন প্ল্যানে খেলবে তখন কিন্তু মোমেন্টামটা ডিপেন্ড করে যে খেলা কোন দিকে যাচ্ছে। তো এই জিনিসটা মাঠে কিন্তু খেলোয়াড়দের উপর ডিপেন্ড করে, এবং খেলোয়াড়রা নামে অনেক বড় হতে পারে, কিন্তু বাট আপনার সিচুয়েশন ডিমান্ড করে যে তাকে কখন গিয়ে কী কাজটার কী রোলটা প্লে করতে হবে, তখন ডিমান্ড করে, এবং ওই রোলটা প্লে করার জন্য স্ট্রং নার্ভ দরকার, এবং আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্সও দরকার। এবং যেহেতু বড় আসর, টি-20 ওয়ার্ল্ড কাপ বিরাট বড় আসর, অন্যান্য আসরের মতো না যে না 3 জাতি টুর্নামেন্ট হচ্ছে, সেরকম কিন্তু না। তো এই আসরে তারাই ভালো করতে পারে যারা স্ট্রং নার্ভ হোল্ড করতে পারে এবং এক্সিকিউশনের ইভেন অ্যাপ্লিকেশনটা ভালো করতে পারে, তাদের সাকসেসের রেটটাই বেশি। এক্স্যাক্টলি। আমি একটু এবার প্রবাবল একাদশটা দেখে নিব। সাউথ আফ্রিকাটাই বলছি, কুইন্টন ডিকক, রেজা হেনরিক, অ্যাডেন মার্করাম, তিতাস স্টাফস, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জনসন, কেশব মহারাজ, কাগিজো রাবাদা, ওটনিল ব্যাটম্যান অ্যান্ড এনরি নরখিয়ে। অন্যদিকে ইংল্যান্ড ফিল সল্ট, জশ বাটলার, জনি ব্রাস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ মার্কুড এবং রিচি টপলে। দুজনের দলের আমার কাছে মনে হয় যদি ব্যাটিং লাইন আপ বলি, ইংল্যান্ড ফার বেটার, কিন্তু তারপরও কুইন্টন ডিকক খুব ভালো ফর্মে নেই, কিন্তু বাট ছন্দে আছেন, যে কোনো সময় কিন্তু তিনি বিধ্বংসী ইনিংস তার থেকে আমরা দেখতে পারি। পাশাপাশি এডেন মার্করাম লাস্ট ম্যাচ তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। আমার কাছে মনে হয় যে কুইন্টন ডিককও তাকে সহায়তা করেছেন দেখে কিন্তু রানটা এত বড় হয়েছিল। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে হেনরি ক্লাসেন এবং ডেভিড মিডল, দিস টু ডেঞ্জারাস ব্যাটসম্যান, এবং যে কোনো সময় খেলার মোমেন্টাম সম্পূর্ণ পাল্টে দিতে পারেন, মানে যারা কিনা একাই ম্যাচ ঘুরে দিতে পারেন, এই ধরনের খেলোয়াড় কিন্তু তাদের দলে দুজন আছেন। এবং কিছুদিন আগে কিন্তু আমরা আইপিএলে দেখেছি হেনরি ক্লাসেন কি ধরনের ব্যাট করতে পারে এবং খেলা কি
কিভাবে চেঞ্জ করে দিতে পারে। তো সেই ধরনের ইনিংস যদি আমরা যদি তার ব্যাটের থেকে যদি হয়তো ইংল্যান্ডের বিপক্ষে দেখতে পাই, ইংল্যান্ড উড বি ইন ট্রাবল, নো ডাউট। কিন্তু তারপরে ইংল্যান্ডকে আমার কাছে মনে হয় তাদের যে ধরনের ব্যাটিং লাইন আপ আছে, যত বড় রান হোক না কেন, দে উইল গো ফর ইট, নো ডাউট। কিন্তু তাদের স্ট্রাইক রেট যদি আপনি দেখেন, যদি ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখেন, স্ট্রাইক রেটের দিকে আমার কাছে মনে হয় টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটসম্যানের স্ট্রাইক রেটটা খুব হ্যান্ডসাম। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় একটু পিছিয়ে থাকবে সাউথ আফ্রিকা। অফকোর্স। এবং আরেকটা ব্যাপার, যদি আসলে লাস্ট ম্যাচের মতো ইংল্যান্ডের ফিল সল্ট বা জনি ব্রেস্টো, জশ বাটলার পারফর্ম করে, তাহলে তো আর কিছু বাকিদের দরকার নেই। যেরকম দেখা যাবে যে টপ অর্ডাররাই পুরো ম্যাচটা কভার করে নিয়ে গেছে। শুরুটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ টি-20 ফরম্যাটে স্পেশালি, এবং যেটা কিনা আপনার ইংল্যান্ড সেটা করতে পারছে। যদিও আপনার সাউথ আফ্রিকা ইউএস এর এগেনস্টে করেছে, কিন্তু ইউএস এর বোলিং এর স্ট্রেংথ কেমন আপনার সেটা কিন্তু বুঝতে হবে। কিন্তু ইউএস এর বোলিং স্ট্রেংথ এবং ইংল্যান্ডের বোলিং স্ট্রেংথ নট দ্য সেম, মানে ফার ডিফারেন্স। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে, এবং এই চ্যালেঞ্জটা যদি তারা নিতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচ আমরা একটা মানে খুব জমজমাট একটা ম্যাচ দেখতে পাবো। এক্স্যাক্টলি। একটু আমি প্লেয়ার টু ওয়াচ দেখে নিব। কুইন্টন ডিকক, সাউথ আফ্রিকা, লাস্ট 3 টি20 রান করেছে 102, এভারেজ হচ্ছে 34 এবং স্ট্রাইক রেট হচ্ছে 164.5। অন্যদিকে ইংল্যান্ড, আদিল রশিদ, লাস্ট 3 টি20 উইকেট নিয়েছে 5টি, এভারেজ হচ্ছে 12.2, ইকোনমি 6.1। আদিল রশিদ নো ডাউট যে এই টুর্নামেন্টে খুব ভালো বোলিং করছেন, এবং যে কোনো বলারই আমার কাছে মনে হয় যে এভারেজ যদি 6 থাকে, হি ইজ আ গুড বলার ফর টি20। বিকজ আমরা কিন্তু সচরাচর দেখি যে না, ব্যাটসম্যানরা হাত খুঁয়ে খেলতে পছন্দ করেন, এবং স্পেশালি বাংলাদেশি বোলারদের দিকে যদি তাকিয়ে দেখেন, আপনি আউটস্ট্যান্ডিং বোলিং করে যাচ্ছেন তানজিম সাকিব এবং মুস্তাফিজ। এ ধরনের বোলিং অন্য কোনো দলের আমি এখন পর্যন্ত দেখিনি। কিন্তু এই অ্যাভারেজ বোলিংটা যদি রাখতে পারে, আমার কাছে মনে হয় যে বোলারদের জন্য টি20 মতো জায়গায় একটা ভালো একটা অ্যাভারেজ যদি 6 রাখা যায়, খুব বিরাট ব্যাপার। কিন্তু অপরদিকে আমার কাছে মনে হয় যে কুইন্টন ডিককের কথাই আপনি বললেন যে তার স্ট্রাইক রেটটাও দেখালেন 164.5। তিনি লাস্ট ম্যাচ যেভাবে ব্যাটিং করেছেন, আমার কাছে মনে হয় যদিও আপনার প্রতিপক্ষ সাউথ আফ্রিকার তুলনায় অনেকটাই দুর্বল, আমি ইউএসএকে বলছি, কিন্তু তারপরেও কুইন্টন ডিকককে আমরা আইপিএলে কিন্তু দেখেছি কী ধরনের বিধ্বংসী ইনিংস তিনি খেলতে পারেন। তো সেই ধরনের ইনিংস যদি আবারও খেলতে পারেন, অফকোর্স সাউথ আফ্রিকার একটা ভালো একটা শুরুটা যেটা দরকার সেটা যদি তিনি দিতে পারেন, সাউথ আফ্রিকাও ভালো জায়গায় থাকবে। এক্স্যাক্টলি। আমি রিয়াসাত ভাইয়ের কাছে আবারও চলে যাব। সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ম্যাচটা জিতে গেছে ইউএস এর এগেনস্টে, এবং আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর আরও একটি ম্যাচ রয়েছে। তো সেই জায়গা থেকে যদি সাউথ আফ্রিকার কথাই বলি, এই গ্রুপ 2 থেকে কতটা সম্ভাবনা আসলে রয়েছে সাউথ আফ্রিকার জন্য? আজকের ম্যাচটা কিন্তু খুব ট্রিকি ম্যাচ, আমি আপনাকে বলি। কারণ হচ্ছে এই গ্রুপে যে দলগুলো রয়েছে, আপনি যদি দেখেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ, এই তো 4টা দল, তাই তো? ইউএস এর বিপক্ষে সবাই জিতবে, মানে একটা থাকে না যে প্রি প্রজেকশন, সেটা কিন্তু ধরে নিয়ে সবাই খেলতে নেমেছে। এখন এই যে ধরে নেয়া যে ইউএস এর বিপক্ষে আমরা জিতবো, মোটামুটি প্রবাবিল যে চান্সটা বেশি, সেই কাজটা হচ্ছে সাউথ আফ্রিকা করেছে। ইউএস এর বিপক্ষে তারা জিতে গেছে। এখন বাকি দলগুলোও ধরে নিচ্ছে যে আমরাও ইউএস এর বিপক্ষে জিতবো, বাকি যে 2টা দল রয়েছে, তাই তো? ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। তো তার মানে ইউএস এর বিপক্ষে জেতাটা এখানটায় আসলে কোনো বড় ব্যাপার না। ইম্পর্টেন্ট হচ্ছে যে হেড টু হেডে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা যখন একে অপরের সাথে খেলবে, ওই ম্যাচগুলোতে কোন দল জিতছে, যেই দল জিতবে সেই দল সেমির পথে এগিয়ে যাবে। কারণ 4 দল থেকে 2টা দল তো হচ্ছে কোয়ালিফাই করবে। এখন এই ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ দে আর প্রেইং যে অবশ্যই যেন এই ম্যাচে ইংল্যান্ড জিতে। কেন? কারণ ইংল্যান্ডের বিপক্ষে তারা পয়েন্ট হারিয়েছে। ইংল্যান্ড যদি সাউথ আফ্রিকার পয়েন্ট নিয়ে নেয়, তাহলে ইংল্যান্ড বেশি পয়েন্ট পেলেও সাউথ আফ্রিকা তো নতুন করে একটা থ্রেড হতে পারছে না। তারা ইউএস এর বিপক্ষে জিতেছে, ইউএস এর বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ চিন্তা করছে তারাও জিতবে। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে যখন মানে ইংল্যান্ড যখন সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে যাবে, তখন তো দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের মধ্যে একটা জিতলো, এরপরে একটা ম্যাচের মধ্যে যেটা মুখোমুখি হবে সেই ম্যাচটা তারা জিতলে বা হারলে সেটা কিন্তু ডিসিশন মেকিং এর সুবিধা করবে। তো হেড টু হেড গুলো, বিগ টিমস এর হেড টু হেড এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই জায়গায় আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা একটা ব্যবধান করে দিবে। যেই দল জিতবে সেই দলের জন্য সেমিফাইনালের দুয়ার মোটামুটি খোলা হয়েছিল। রাইট, অসংখ্য ধন্যবাদ রিয়াসাত ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ভালো থাকুন। আমি একদম শেষের দিকে আছি, আমি অপি ভাইয়ের কাছে যাচ্ছি। যেটা তিনি বলছিলেন একদমই তাই, যে আজকের ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ, এবং এখানে আসলে যে দলটা জিতবে তাদের জন্য ওয়ান কাইন্ড অফ সেমিফাইনালের দুয়ারটা খুলে যাবে। কত স্কোর আশা করছেন আজকের এই ম্যাচে? বিগ স্কোরিং ম্যাচ হবে আশা করছি, কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট যে এই দুটি দল টি20 বিশ্বকাপের আসরে কিন্তু দুজন মুখোমুখি হয়েছিল ইচ আদার 6 বার। সেখানে কিন্তু সাউথ আফ্রিকার কিন্তু পাল্লাটাই অনেকটা ভারী। সাউথ আফ্রিকা জিতেছিল 4 বার এবং ইংল্যান্ড জিতেছিল 2 বার। যদিও পাল্লা ভারী আপনার সাউথ আফ্রিকার পক্ষেই, কিন্তু তারপর আমার কাছে মনে হয় এই ম্যাচে
ইংল্যান্ড এগিয়ে থাকবে, কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো। ডেফিনেটলি। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি তাহলে শেষ করছি। ধন্যবাদ। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন এবং শুরু হচ্ছে রাত 8:30টায় সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের ম্যাচ। অবশ্যই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে।